আমাদের রেমিটেন্স কমে আসার পিছনেও এই কিছু ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের গাফলতি বলেন, অসাধু আচরণ বলেন, নিয়মনীতি ভঙ্গ বলেন, এটাও কিন্তু একটা কারণ। আস্থাহীনতা তৈরি হয়েছে। আস্থাহীনতা তৈরির কারণেই আমাদের রেমিটেন্সে বড় ধরনের একটা ঘাটতি আছে। মোহাম্মদ নিজামউদ্দিন, নিজাম ভাই, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে কেমন বাজেট চাই, অপ্রদর্শিত আয় যেটি এবার প্রদর্শন করার সুযোগ আছে, এরকম একটি বিধান আসতে পারে, সেটি থাকলে আসলে কি সুবিধা, থাকা উচিত কিনা, থাকলে কিভাবে থাকা উচিত? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এসিটিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে পূর্বের যে বক্তারা বলে গেছেন কিছুটা হলেও শুনেছি যে অপ্রদর্শিত যে যেটাকে আমরা কালো টাকা সাদা করার কথা বলি, জি সেটাই বলছি আর কি, যে আসলে সাদা করার স্কোপটা যখন দিয়েছে গভর্নমেন্ট, এইটা একদিক থেকে যদি চলমান থাকতো তাহলে একটা দিকে একটু ভালো থাকতো, আমরা অন্তত পক্ষে জানতে পারতাম যে কার কাছে কত টাকা আছে। এখন যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এইটা সুযোগটা দেওয়া উচিত আমি মনে করি। এই কারণেই দেওয়া উচিত যেহেতু টাকাটা বাহিরে যাবে। সুযোগ তো আছে, না সুযোগ আছে, কিন্তু টাকাটা এমনভাবে দেওয়া উচিত এই সুযোগটা যে যারা কাজে লাগাতে পারে এবং আপনার যে টাকাটা বাহিরে চলে না যায়। আজকে আনোয়ার সাহেব যে কথাটা বললেন যে আসলে আমরা যে সমস্যাটা আছি ব্যাংকিং সেক্টর নিয়ে, আপনি দেখেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে জেনারেশন ব্যাংকের পরে যত ব্যাংক আসছে, ফোর্থ ফিফথ যত ব্যাংক আসছে, সব ব্যাংকগুলি দেখবেন যে ম্যাক্সিমাম ডিরেক্টররা কিন্তু বিভিন্ন সরকারি ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা কিন্তু সেই ব্যাংকগুলি করেছেন। আজকে সেই কারণেই কিন্তু আমরা বাধাগ্রস্ত। এই স্মল ব্যবসায়ী যারা আছি, আমরা মাঝারি এবং ছোট পর্যায়ে যারা আছি, তাদের উপরেই কিন্তু সমস্ত লোড ঝাপ যা বলেন এবং প্রেশার যত কিছু আছে। আমি যদি একটা বিনিয়োগ নেই, কথার কথা 10 কোটি টাকা, আমার জন্য যেরকম স্টিম রোলার চালানো হবে, কিন্তু যারা আমি মনে করি যে এই দেশের নাগরিক যারা বড় আকারে যারা ব্যাংকের ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে, এবং তারা ঋণ নেয়ার পরে শত শত কোটি টাকা ঋণ নিয়েও কিন্তু তারা কিন্তু সেই টাকাটা ব্যাংকে কোনো রিপেমেন্ট করে নাই, কিন্তু তাদের উপরে কিন্তু সেই স্টিম রোলারটা যাবে না। তার কারণ তাদের ভলিউমটা অনেক বড় হয়ে গেছে, জিজ্ঞাসা করেন না, তাদের ভলিউমটা বড় হয়ে গেছে। কারণ আমারটা ছোট, এখন আমাকে তো জবাবদিহিতা নিয়ে আসতে পারবে, তাকে তো জবাবদিহিতা নিয়ে আসতে পারবে না। আপনি দেখেন যে এই দেশের সুনামধন্য একটি ব্যাংক আজকে ধরেন বেসরকারি পর্যায়ে চলে গিয়েছে, মানে বেসরকারি বলতে আপনার প্রাইভেট সেক্টরে চলে গিয়েছে। তো সেই ব্যাংকে ধরেন আপনার সবার একটা ট্রাস্ট ছিল যে আমি এই ব্যাংকে যদি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই এটা আমার জন্য নিরাপদ। কিন্তু আজকে সেই জায়গাটার থেকে যখন মানুষ জানতে পেরেছে যে না, আমাদের ওই টাকাটা প্রতিদিন একভাবে না একভাবে চলে যাচ্ছে বিভিন্ন বিনিয়োগে, তখন কিন্তু সেই রেমিটেন্সের দিকটা কিন্তু কমে আসতেছে। আমাদের রেমিটেন্স কমে আসার পিছনেও এই কিছু ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের গাফলতি বলেন, অসাধু আচরণ বলেন, নিয়মনীতি ভঙ্গ বলেন, এটাও কিন্তু একটা কারণ। আস্থাহীনতা তৈরি হয়েছে। আস্থাহীনতা তৈরির কারণেই আমাদের রেমিটেন্সে বড় ধরনের একটা ঘাটতি আছে। তা আমি মনে করি যে আসলে ধরেন আমাদের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে ইন্ডাস্ট্রিগুলি আজকে আমরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, এদিকে সরকারের নজর দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে ছোট ছোট ইন্ডাস্ট্রি দেখবেন যে তারা ছোট এলসি খুলতে পারতেছে না, কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা এই বাজার নিয়ন্ত্রণ করেন, বাজারকে মনিটর করেন, তারা সরকার তাদের সাথে পারছে না। সরকারের শত চেষ্টা শত প্রচেষ্টা থাকাকালীনও সরকারের বক্তা অধিকার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, থাকার পরেও তারা কিন্তু সেই বাজারটা তাদের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না। তার কারণটা হচ্ছে যে আজকে আমি ধরেন কথার কথা, আমি যদি ভারত থেকে 200 টন যে কোনো পণ্য আমদানি করি, সেখানে আজকে যারা বড়, যাদের সঙ্গে ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, যারা ব্যাংকের মালিক রয়েছেন, তারাও অনেকে এখন কিন্তু সেই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে জড়াই গেছেন। এখন সে জড়াই গেছে কেন? এখন আসলে মানে তার ভলিউমটা ব্যাংকিং সুবিধার সে বড় আকারে পাচ্ছে। তা আমি 200 টন নিয়ে আসবো, সে নিয়ে আসবে 40,000 টন, 50,000 টন। তা আমার 200 টন কোথায় ভেসে যাবে? আমার তো এখন অস্তিত্বই থাকবে না। তো এখন বিষয়টা হলো যে আমি তো 200 টাকা নিয়ে এসে বাজারে কোনো রকম বিক্রি করে আমার চলাটাই কষ্ট। সে তো বাজারটাকে তার মতন করে এটাকে সে একটা মোটামুটিভাবে সেটিং করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসলে এই যে মাঝারি এবং ছোট যারা ব্যবসায়ী আছে তারা একদম শুয়ে যাবে, এবং আপনি খুব দ্রুত দেখতে পারবেন যে আসলে আমাদের অর্থনৈতিক
সরকার যথেষ্ট চেষ্টা করছে, এদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রকম কোনো ত্রুটি নেই, তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ত্রুটি নেই, কিন্তু আমাদের সেই ডিপার্টমেন্টগুলোর ভিতরে কিছু আমাদের সদিচ্ছা আন্তরিকতার অভাব আছে। আমি আরও একটা পয়েন্টে কথা বলতে চাই, যেহেতু সাদা কালোর বিষয়টা আসছে সেখানে, যে আজকে টিন নিয়ে এখানে সাবেক চেয়ারম্যান সাহেব রয়েছেন এনবিআরের, তো আজকে যারা টিন করে কিন্তু আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে লোন নিতে হয়, তাহলে আপনি কি যেহেতু লোনটা দিয়েছেন তা আপনার কাছে সেই টিএইএনের সার্টিফিকেট আইডেন্টিফিকেশন কি অবশ্যই আছে, থাকলে আপনি তাকে নিয়ে আসতে পারতেছেন না। তার কারণটা হচ্ছে যে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত না। তার কারণ হচ্ছে আমি সব কিছু রিটার্ন সাবমিট করলাম, এরপরে আমাকে প্রতি বছর একই জিনিস, একই মুরগি 2 বার 3 বার 4 বার 5 বার জবাই করা হয়। আপনি 1 বার করেন, 2 বার করেন, 3 বার করেন, অডিট করতে 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 অডিট শেষ। একটা লোক নিঃস্ব করার জন্য যদি একটা ফাইল 5 বার 7 বার অডিটে ফেলানো হয়, ওই লোক কি আর দাঁড়াবার কোনো সুযোগ থাকবে? এখন আপনি বাংলাদেশে বিজনেস করবেন, একদম কেউ 100% বলতে পারবে না যে আমি আসলে, আমরা একটা জেনারেশন থেকে এসে কিন্তু ব্যবসায়ী হয়েছি, ব্যবসায়ীতে হাতে গোনা বেশ কম ছিল আমাদের। তো সেই জায়গাটার থেকে, দৃষ্টিকোণ থেকে এসে আমরা আজকে ধরেন এফবিসিসিআইয়ের আন্ডারে প্রায় 3 কোটি 3.5 কোটি ব্যবসায়ী তারা সৃষ্টি হয়েছে। এখন এই জায়গাটার থেকে আস্তে আস্তে যে আমাদের যে ভ্যাট নিয়ে সমস্যা, এনবিআরের ট্যাক্স নিয়ে সমস্যা, এখন আমাদের, আমি সেন্ট্রালি মনে করি যে তারা স্বচ্ছ এবং তারা খুব সুন্দরভাবেই দেখভাল করছেন, কিন্তু আসলে কি নিচের লেভেলগুলো যা আছে সেগুলি কি পরিপূর্ণভাবে মনিটরিং হচ্ছে? এবং সেই জায়গাটুকের যে বাধার কারণেই কিন্তু আজকে ওই যে আপনার যত টিএইএন ওপেন করেছে 10 বছর আগে, সে আর কন্টিনিউ করে নাই। একবার করে শুনছে যে আনোয়ার সাহেবের কাছে, আরে বললো না ভাই, ইনকাম ট্যাক্সের যে সমস্যা আছে শেষ হয়ে যাবে, তার কারণ সে ওই পর্যন্ত টিন দিয়ে শেষ, আর সে টিন রিটার্ন সাবমিট তো দূরের কথা, ওর বাড়ির পাশেও যাবে না। আপনি দেখেন একটা ব্যাংকে যদি সামান্য বিনিয়োগ নিতে হয়, তখনও বলবে আপনাকে, আপনি ইনকাম ট্যাক্সের ফাইল ওপেন করছেন কি না, টিআইএন আছে কি না। তাহলে নিয়মিত সিস্টেমই হচ্ছে যে আপনাকে সেই টিনটাকে নিয়মিত রেনিউ করা, মানে আপনাকে রিটার্ন সাবমিট করা। সেই জায়গাটা কিন্তু আমরা করছি না। আজকে বিদেশে ভ্যাট ট্যাক্স ঠিকমতো দেওয়ার কারণে কিন্তু আজকে তারা অনেক ডেভেলপমেন্ট। আর আমাদের দেশে যদি আমি একটা ইন্ডাস্ট্রিতে মনে করি যে আমি একটা সিমেন্ট ফ্যাক্টরি 5 লক্ষ ব্যাগ 50,000 কেজি 50 কেজি করে একটা সিমেন্টের ব্যাগ আমি প্রস্তুত করলাম, সেই 50 কেজির ব্যাগটা যদি 400 টাকা হয়, তাহলে সেটার ভ্যাট আসে, আমার প্রোডাকশন ভ্যাট আসে 60 টাকা, 4×60, হ্যাঁ ইয়েস 60 টাকা। যদি আমি প্রোডাকশন ভ্যাটে যদি সেই পরিপূর্ণভাবে 400 ব্যাগের, মানে সরি ধরেন আপনার 2 লক্ষ প্রোডাকশনের আমি হিসাবটা দিলাম, কত টাকা আসে রেভিনিউ? একটা সিমেন্ট দিয়ে দেখালাম। প্রত্যেকটা ক্ষেত্রে ছোট থেকে বড় যত রকমের শিল্প কারখানা আছে প্রত্যেকটার মধ্যে ভ্যাট আছে, প্রোডাকশন ভ্যাট আছে। যেটা এক্সপোর্ট হবে সেটা অন্য জিনিস, কিন্তু লোকালে যারা আমরা ইউজার বা ইউজ করছি সেই জায়গাটা আমরা পরিপূরণ করছি না। এবং এই যে বড় যে বিষয়টা, আমি বড় আর ছোটোর বিষয়টা দেখছি না, যে ব্যবসায়ী যে যত বড় হবে তার স্কেল থাকবে, সে আরও কীভাবে বড় হবে সেটা তার একটা প্ল্যান থাকবে, এই মোটিভেট করে তারা ওখানে আসবে। সেই জন্য মনে করি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, মানে ভালোভাবে সুযোগ দেওয়া উচিত, যে আসলে ওই যে ওইটাও কমাই দেওয়া উচিত, যে অপরিশোধিত যে টাকাটা সেইটা যে ওখানে যে পার্সেন্টেজটা দেওয়া হয় সেটা কমাই দিয়ে তারপরও আরও বেশি করে ভালো ঢালাও সুযোগ দেওয়া হোক তাদেরকে।